আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর থেকে আমরা একটা জিনিস চেষ্টা করব যে হিসাব বিজ্ঞান 9-10 এর যেই বোর্ড বইটা আছে, আমরা প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলোর মধ্যে রয়েছে রেওয়ামিল, জাবেদা, আর্থিক বিবরণী, এই অধ্যায়গুলো ধরে ধরে আগে বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করব। তারপরে আমাদের সাথে তোমরা থাকলে আমরা আস্তে আস্তে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন বছর এসেছে, এই প্রশ্নগুলো আমরা সলভ করে দেখাবো। আজকে আমরা কথা বলবো হলো রেওয়া মিলের উদাহরণ 2। তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ে 9-10 এর যে উদাহরণ 2 নম্বর উদাহরণটা রয়েছে, এই উদাহরণটা নিয়ে কথা বলবো। এইটা যে শিখলে শুধুমাত্র নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কাজে লাগবে বিষয়টা এমন না। এইচএসসির স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য এটা কাজে লাগবে। রেওয়া মিলের বেসিক ধারণা, স্পেশালি যারা সায়েন্স থেকে আসবে, তোমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আচ্ছা, রেওয়া মিল যখন আমরা করতে যাব, রেওয়া মিল করতে গেলে আমাদের খুব সহজ দুইটা কথা মাথায় রাখতে হবে: ব্যয় ও সম্পদ ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। কি বলেছি? ব্যয় ও সম্পদ ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। এখন আসো আমরা দেখব যে এই যে এখানে যে এন্ট্রিগুলো আছে এগুলো কোনটা ডেবিট দিকে যাবে, কোনটা ক্রেডিট দিকে যাবে। হ্যাঁ, এখন কোনটা ডেবিট দিকে যাবে, সেটা কোনটা ক্রেডিট দিকে যাবে আমরা মার্ক করব। দেখো, মূলধন, এই যে এখানে যে মূলধনের কথা বলেছে, মূলধন কিন্তু মালিকানা সত্ত্ব। মূলধন হলো মালিকানা সত্ত্ব, মনে রাখবে। মালিকানা সত্ত্ব যেহেতু, এটা কোন দিকে যাবে? আমরা জানি কি, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। এই মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা ক্রেডিট দিকে যাবে। আমরা আগে যেগুলো ডেবিট ওগুলোর পাশে ডি লিখবো, যেগুলো ক্রেডিট সেগুলোর পাশে সি লিখবো। ঠিক আছে? এখন আসো, আমরা জানি রেওয়া মিলে সাধারণত সব কিছুর সমাপনীটা অন্তর্ভুক্ত হয় শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া। সে একটা হচ্ছে মজুত পণ্য, আর একটা হচ্ছে মণিহারি। মজুত পণ্য আর এই প্রারম্ভিক অন্তর্ভুক্ত হয়, সমাপনীটা সাধারণত হয় না। এখন দেখো, এই যে মজুত পণ্য 1 তারিখেরটা, বছরের শুরুতে জানুয়ারি মাসের 1 তারিখের মজুত পণ্যটা রেওয়া মিলে আসবে। আর এই মজুত পণ্যটা একটা ব্যয়, এই জন্য এটা ডেবিট দিকে আসবে। ঠিক আছে? প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আমরা ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করি, তাই এটা রেওয়া মিলে ডেবিট দিকে আসে। দেখো, বিক্রয় করলে হিসাব বিজ্ঞানে কি হয়? একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করলে কি হয়? আয় হয়, এই জন্য এটা ক্রেডিট দিকে আসবে। আচ্ছা, গ্যাস ও পানির বিল, গ্যাস ও পানির বিল দিয়েছো, এটা তোমার জন্য, তোমার ব্যবসার জন্য একটা ব্যয়, এই জন্য এটা কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। আমরা জানি কি, ব্যয় ও সম্পদ ডেবিট। ভূমি ও দালান কোঠা, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে একটা জমি আছে, একটা বিল্ডিং আছে, এটা তোমার জন্য সম্পদ, এটা ডেবিট দিকে আসবে। দেখো, মজুরি খরচ ব্যয়, ঠিক না? মজুরি দিছো কাউকে, এটা তোমার জন্য ব্যয়, এই জন্য এটা কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। প্রাপ্য হিসাব, একটা কথা মনে রাখবে সবসময়, প্রাপ্য শব্দটা সাধারণত সম্পদ হিসাবে ব্যবহার করা হয়। কারো কাছ থেকে তুমি টাকা পাও না আছো, কারো কাছে তুমি টাকা পাবে, এটাকে প্রাপ্য হিসাব বলা হয়, প্রাপ্য বিল বলা হয়। এই প্রাপ্য হিসাব সম্পদ, যেহেতু তুমি কারো কাছে পাবে, এটা তোমার জন্য সম্পদ হওয়ার কারণে ডেবিট দিকে আসবে। কমিশন, এটা তোমার জন্য একটা খরচ। কমিশন কি? এক ধরনের খরচ, তুমি কাউকে কমিশন দিবা, এটা তোমার জন্য ব্যয়, এই জন্য ডেবিট দিকে আসবে। যন্ত্রপাতি একটা সম্পদ। যন্ত্রপাতি কি সম্পদ না? একটা যন্ত্র তুমি ইউজ করতেছো, কিনেছো, এটা অনেকদিন তুমি তোমার কাছে থাকবে, এটা পরবর্তীতে বিক্রয় করে তুমি সেখান থেকে লাভবান হতে পারবে বা ওখান থেকে টাকা পাবে, এই জন্য এটা তোমার জন্য সম্পদ, এটা ডেবিট দিকে আসবে। পরিবহন খরচ, এটা তোমার জন্য একটা ব্যয়, ব্যয় হওয়ার কারণে এটা কোন দিকে আসবে? রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। খেয়াল করো, পরিবহন খরচ মানে কি? তুমি মালামাল আনা নেওয়ার খরচ, এক জায়গা থেকে একটা মালামাল কিনেছো, এখন সে আনার খরচটা, সেটা ব্যয় হিসেবে ডেবিট দিকে আসবে। এখন আসো উত্তোলন। আচ্ছা, উত্তোলন কি আসলে? আমরা সহজে বোঝার জন্য উত্তোলনকে এক ধরনের ব্যয়ের সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। উত্তোলন মানে কি? মালিক ব্যবসা থেকে টাকা উঠায় নিয়ে গেছে, এটাকে বলা হয় উত্তোলন। এটার মাধ্যমে মালিকানা সত্ত্ব কমে যায়। খেয়াল করো, একজন ব্যবসায়ী তার ব্যবসাতে ধরো 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, বা ধরো 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, এখন 1 লক্ষ টাকা তার মালিকানা সত্ত্ব। এখান থেকে সে যদি ধরো 20,000 টাকা উঠায় নিয়ে যায়, এটা তার জন্য উত্তোলন। এখন তার মালিকানা সত্ত্ব কত রইল? 1 লাখ টাকা থেকে যদি সে 20,000 টাকা উঠে নেয়, তাহলে তার মালিকানা সত্ত্ব 80,000 টাকা হয়ে গেল না? এখন মালিকানা সত্ত্ব হ্রাস পায় কিসের মাধ্যমে? এই উত্তোলনের মাধ্যমে। এই জন্য উত্তোলনকে আমরা ডেবিট দিকে লিখি। হ্যাঁ, এখন দেখো, ব্যবসায় খরচ বা বাণিজ্যিক খরচ বা কারবারি খরচ, যেই নামে থাকুক না কেন, খরচ মানেই ডেবিট, ব্যয় ও সম্পদ, যেহেতু আমরা ডেবিট দিকে জানি। নগদ তহবিল, খেয়াল করো, নগদ তহবিল এটা ডেবিট দিকে আসবে। কেন?
কারণ এখানকার যে এন্ট্রিগুলো দেওয়া আছে এটার পাশে যদি কোনো তারিখ না দেওয়া থাকে ধরে নিতে হবে এটা ডিসেম্বরের 31 তারিখের এন্ট্রি, ঠিক আছে? এখন যেহেতু এটা ডিসেম্বর মাসের 31 তারিখের এন্ট্রি, এটা একটা সম্পদ, এই জন্য এটা ডেবিট দিকে আসছে। ব্যাংকে জমা বা ব্যাংক জমা এটাও কিন্তু এক ধরনের সম্পদ, এটা ডেবিট দিকে আসবে। খেয়াল রাখবে এই এন্ট্রিগুলো যে নগদ তহবিল, ব্যাংক জমা, হাতে নগদ, এগুলো কিন্তু সমাপনীটা রেওয়া মিলে আসে, প্রারম্ভিকটা আসে না, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো কোথাও কোনো তারিখ দেওয়া নাই, কিন্তু খেয়াল রাখবে তারিখ দেওয়া না থাকলেও এই দেখো প্রশ্নের উপরে কিন্তু ঠিকই তারিখ দেওয়া আছে। কি বলছে দেখো, এখানে বলে দিয়েছে কি, এই যে মেসার্স মুক্তা ট্রেডার্সের, হ্যাঁ কি বলেছে, মেসার্স মুক্তা ট্রেডার্সের নিম্নলিখিত উদ্বৃত্তসমূহ হতে 2025 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়ামিল প্রস্তুত করো। মানে এখানে যে উদ্ধৃতগুলো আছে এগুলো সাধারণত ধরে নেওয়া হচ্ছে যে যেগুলোর পাশে তারিখ দেওয়া নেই এগুলো ডিসেম্বর মাসের 31 তারিখের এন্ট্রি, ঠিক আছে? এখন আমরা যখন এখান থেকে করব এন্ট্রিগুলা, তখন আমাদের খেয়াল রাখতে হবে কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, হ্যাঁ? এখন দেখো এই যে ব্যাংকে যে টাকা জমা আছে এটা সম্পদ, ব্যাংকে তোমার টাকা জমা, হ্যাঁ এটা তোমার জন্য সম্পদ, এটা ডেবিট দিকে আসবে। ক্রয়, পণ্য ক্রয় করেছো, এটা কি ব্যয়, এই জন্য ডেবিট দিকে আসবে। ব্যয় ও সম্পদ ডেবিট, মাথায় রাখবে ব্যয় ও সম্পদ ডেবিট। কি বলেছি, ব্যয় ও সম্পদ ডেবিট। তারপরে আসো কর ও অভিকর, কর ও অভিকর, তুমি সরকারকে ট্যাক্স দিছো, কর দিছো, এটা তোমার জন্য ব্যয়, এই জন্য এটা ডেবিট দিকে আসবে। আসবাবপত্র তোমার জন্য সম্পদ, এই জন্য এটা কোন দিকে আসবে, ডেবিট দিকে আসবে, ঠিক আছে? এখন আসো প্রাপ্য বিল, কি বলেছিলাম, প্রাপ্য শব্দটা মানেই হলো সম্পদ, যে কোনো প্রাপ্য সাধারণত আমাদের রেওয়া মিলে ডেবিট দিকে আসে, এই জন্য এখানে ডেবিট দিকে আসবে। প্রাপ্য মানেই সম্পদ, এটা ডেবিট দিকে আসবে। এখন মজার একটা জিনিস খেয়াল করো, ব্যাংক জমা 1 তারিখে আছে, জানুয়ারি মাসের 1 তারিখে, এখন থেকে 1 বছর আগের টাকা ব্যাংকে ছিল, সেটা এখন ওইভাবে তো নাই, এটা তো পরিবর্তন হয়েছে। 1 বছর আগে ব্যাংকে কত টাকা ছিল সেটা তো আমার দেখার বিষয় না, আজকে আমার ব্যাংকে কত টাকা আছে সেটা হচ্ছে আমার হিসাবের বিষয়। এই জন্য 1 বছর আগের যে ব্যাংকে জমা টাকা সেটা আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। যদি এটা আবার 31শে ডিসেম্বর হইতো তাহলে রেওয়া মিলে আসতো। মজুত পণ্য, দেখো সব কিছু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় সমাপনীটা, কিন্তু মজুত পণ্য সমাপনী রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, এজন্য এই মজুত পণ্যটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। খেয়াল করো অবচয়, অবচয় হচ্ছে একটা অদৃশ্যমান ব্যয়, হ্যাঁ এইটা কিভাবে, একটা আসবাবপত্র বা যন্ত্রপাতি যে কোনো স্থায়ী সম্পদ তোমার কাছে আছে, সেটা তুমি ব্যবহার করার কারণে এটার মূল্য হ্রাস পেয়েছে, এটাকে বলা হয় অবচয়। একটা আসবাবপত্র তুমি 10 বছরের জন্য কিনেছো, 10 বছর ব্যবহার করবে, এখন 1 বছর পর পর কিন্তু এটার দাম কমবে, আসলে প্রতিদিনই এটার দাম কমে, এই যে দামটা কমতেছে বা মূল্য হ্রাস পাচ্ছে এটাকে বলা হয় অবচয়, এটা এক ধরনের ব্যয় হওয়ার কারণে ডেবিট দিকে আসবে। ভাড়া প্রাপ্তি, তুমি ভাড়া পেয়েছো, খেয়াল করো ভাড়া তুমি কিন্তু পেয়েছো, ভাড়া পেলে কি হয়, এটা আয়, এই জন্য এটা কোন দিকে আসবে, ক্রেডিট দিকে আসবে। বেতন খরচ, এটা তোমার জন্য ব্যয়, এই জন্য কোন দিকে আসবে, ডেবিট দিকে আসবে। তুমি কিন্তু কর্মচারীকে বেতন দিয়েছো, যেহেতু তুমি কর্মচারীকে বেতন দিয়েছো এই জন্য তোমার জন্য ব্যয় হওয়ার কারণে এটা ডেবিট দিকে আসবে। বিমা সেলামি, তুমি একটা ইন্স্যুরেন্স করেছো, ব্যবসার জন্য একটা বিমা করেছো, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এটার জন্য তুমি ক্ষতিপূরণ পাবে। এখন বিমা কোম্পানিকে যে টাকাটা তোমার দিতে হবে এটার নাম হতে পারে বিমা সেলামি বা বিমা প্রিমিয়াম, এই যে কোনো নামে থাকতে পারে, এটা এক ধরনের ব্যয় হওয়ার কারণে এটা ডেবিট দিকে আসবে। খেয়াল করো এই এন্ট্রিগুলো তোমার সাথে খুব ঝামেলা করবে, একটা হচ্ছে আন্ত ফেরত আর একটা হচ্ছে বহি ফেরত। একটা সহজে বোঝার জন্য আমি বলি আর কি, আন্ত মানে আসা, বহি মানে যাওয়া। খেয়াল করো কি বলেছি, আন্ত মানে আসা আর বহি মানে যাওয়া। আন্ত ফেরত মানে কি, ফেরত এসেছে। এখন দেখো তুমি যে জিনিসটা বিক্রয় করেছিলে সেই জিনিসটা তোমার কাছে ফেরত এসেছে, এখন বিক্রয় যখন করেছো তখন এটা ক্রেডিট দিকে লিখেছিলে, এখন সেই বিক্রয় করা মালটা তোমার কাছে ফেরত আসলো, এখন তুমি কোন দিকে লিখবা, ডেবিট দিকে লিখবা নিশ্চয়ই। আবারও দেখো বিক্রি করা মাল ফেরত আসছে, যখন বিক্রি করছিলা তখন তুমি ক্রেডিট দিকে লিখছো, এখন সেটা ফেরত আসার কারণে তুমি কি করবা, উল্টে করবা না, ডেবিট দিকে লিখবা। এই আন্ত ফেরত হচ্ছে বিক্রয় ফেরত, এটা ডেবিট দিকে আসবে। এখন দেখো প্রদেয় বিল, একটু আগে একটা জিনিস পড়েছিলাম যে সকল প্রকার প্রাপ্য সবসময় আমাদের কোন দিকে আসবে, ডেবিট দিকে আসবে, কারণ এটা সম্পদ। আর এই সকল প্রকার প্রদেয়, প্রদেয় মানে হচ্ছে দায়, তুমি কাউকে টাকা দিতে হবে, এটাকে বলা হয় প্রদেয়, এটা কিন্তু তোমার ক্রেডিট দিকে আসবে, যেহেতু আমরা জানি আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট, এই জন্য এটা ক্রেডিট দিকে আসবে। প্রদেয় হিসাব একই রকম জিনিস, এটাও ক্রেডিট দিকে আসবে দায় হওয়ার কারণে। দেখো বহি ফেরত মানে বাহিরের দিকে তুমি ফেরত দিয়েছো, তুমি একটা জিনিস কিনেছিলে, সেটি জিনিসটা তোমার নষ্ট হওয়ার কারণে বা নমুনা মাফিক না হওয়ার কারণে যে কোনো কারণে তুমি ফেরত দিয়েছো, এখন যখন তুমি কিনেছিলে তখন তো তুমি লিখেছো ক্রয় হিসাব, আর ক্রয় হিসাব ব্যয় হওয়ার কারণে তুমি ডেবিট দিকে লিখেছিলে, এখন এই কেনা জিনিসটা ফেরত দিলা। খেয়াল করো
কেনার সময় লিখেছো ডেবিট দিকে, এখন কেনা জিনিস যখন ফেরত দিলে এটা কোন দিকে লিখবা? ক্রেডিট দিকে লিখবা নিশ্চয়ই। এখন দেখো এটা ক্রেডিট দিকে আসবে। ব্যাংক চার্জ, ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে একটা চার্জের খরচের টাকা কেটে নিছে। ব্যাংক যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেই সার্ভিসের জন্য সে একটা টাকা কাটে বার্ষিকভাবে, সেই টাকাটা তোমার জন্য কি ব্যয়, এটা ডেবিট দিকে আসবে। বার্তা প্রাপ্তি, তুমি কোনো জায়গা থেকে বার্তা পেয়েছো, বার্তা পাওয়ার কারণে এখন এটা তোমার জন্য আয়, ঠিক আছে। বার্তা যদি তুমি কাউকে দাও তাহলে সেটা তোমার জন্য ব্যয়। তুমি যেহেতু বার্তা পেয়েছো এটা তোমার জন্য আয়, এই জন্য এটা কোন দিকে আসবে? রামেলের ক্রেডিট দিকে আসবে। আশা করি এই এন্ট্রিগুলো বুঝতে পেরেছো। সবগুলো এন্ট্রি বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে। আমরা আস্তে আস্তে উদাহরণগুলো সলভ করব। উদাহরণগুলো সলভ করার পরে পর্যায়ক্রমে আমরা এই অধ্যায়ের সৃজনশীলগুলো সলভ করব এবং বোর্ড প্রশ্ন সলভ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।